নমস্কার। যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। গতকালকে দুর্গাপুরে বিজেপির মিটিং ছিল, আপনারা প্রত্যেকে জানেন। সেই দুর্গাপুরে বিজেপির মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন। তো নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন, নরেন্দ্র মোদীর বক্তৃতা তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু অনেকেই শোনেননি নরেন্দ্র মোদীর বক্তৃতার আগে বিজেপির কিছু কুচো চিংড়ি বক্তৃতা দিয়েছে। এখন সেই কুচো চিংড়িগুলো কি কি বক্তৃতা দিয়েছে তাদের মধ্যে থেকে কয়েকটা অংশ তুলে ধরে আমার মনে হলো আপনাদের সামনে পর্দাফাশ করাটা এবং তাদের বক্তব্যের মিথ্যাচার প্রমাণ করাটা খুব দরকার। এদের মধ্যে অর্ধেককে আমি চিনিও না, তারা বক্তৃতা দিয়েছেন। আমি একে একে তাদের এক একটা লাইন শোনাবো আর আমি তার উত্তর আপনাদেরকে দেবো। আচ্ছা, শুরুতে ইনি কে আছে জানেন না, শুরু করছি। ইনি কি বক্তব্য রেখেছিলেন সেটা দিয়ে। করে খাচ্ছে, তাহলে বিজেপি যে কি করবে আর কয়েক মিনিটের মধ্যেই আপনারা দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবেন। নমস্কার। নমস্কার। বিজেপি কি করবে আপনারা কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে পাবেন। বিজেপি কি করবে সেটা প্রধানমন্ত্রীর মুখ থেকে তো শোনার দরকার নেই। গোটা দেশের পিন্ডি চটকে সাধ্য বানিয়ে দিয়ে যা করছে সেটা তো অলরেডি দেখতে পাচ্ছি। খুন, ধর্ষণ, রাহাজানিতে দেশ ভরে গেছে। দেশের সাধারণ মানুষের ব্যাংকের টাকা লুট করে নরেন্দ্র মোদী তার মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাইদের বিদেশে পালিয়ে যেতে হেল্প করছে। দেশে সাম্প্রদায়িক হানাহানি বেড়ে গেছে। হিন্দু মুসলমান ছাড়া টিভিতে কোনো আলোচনা নেই। মানুষের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি তলানিতে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, ব্যাংক, সেন্ট্রাল গভর্নমেন্টে নিয়োগ সেই অর্থে নেই। 40 লক্ষ ফাঁকা পদ পড়ে আছে, কোনো নিয়োগ নেই। এ সবই তো দেখতে পাচ্ছি। এবং উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে রিসেন্ট আসা উড়িষ্যায় বিজেপি কি করছে সেটাও দেখতে পাচ্ছি দাদা। তাই নরেন্দ্র মোদী এসে বলার পর বিজেপি কি করবে সেটা বলার খুব একটা দরকার নেই। করে খাচ্ছে, তাহলে বিজেপি যে কি করবে আর কয়েক মিনিটের মধ্যেই আপনারা দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনবেন। নমস্কার। লোক ঢুকছেন এবং 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর গেট দিয়ে যারা ঢুকছেন তাদেরকে অনুরোধ করব, ডান দিকের যে গ্যালারি আছে সেখানে বসে যেতে পারেন। এই জায়গা আছে, খালি আছে, বুঝতে পারছি। প্রধানমন্ত্রী আসতে তখন আর 10 মিনিট বাকি। লকেট দি বলছে ডান দিকটায় গিয়ে বসুন না, ওখানে তো অনেক জায়গা খালি আছে। তাহলে কালকের মিটিং এর ভিড়ের ব্যাপারটা বুঝতে পারছেন কি হয়েছিল। স্টেজ থেকে সঞ্চালিকা লকেট দি বলছে ডান দিকটা খালি আছে, গিয়ে বসে পড়ুন। এবং একবার নয়, লকেট দি গোটা প্রোগ্রামটায় অনেকবার কথা বলেছেন, আমি শোনাবো। আরেকবার শুনি যে এখন লকেট দি কি বললেন। দিয়ে যারা ঢুকছেন তাদেরকে অনুরোধ করব, ডান দিকের যে গ্যালারি আছে সেখানে বসে যেতে পারেন। এই জায়গা আছে, খালি আছে, বুঝতে পারছি পুরোপুরি ভাবে ভরে গেছে। আপনাদের বলবো ডান দিকে চলে আসুন যারা ওখানে ভিড় করে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবে যে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার অগ্নিমিত্রাদি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি বাংলার মানুষের জন্য কি করেছেন? কেন দিদি জানেন না কি করেছেন? লক্ষ্মীর ভান্ডার কে করেছে? আমাদের দাড়িওয়ালা দাদু করেছে। কন্যাশ্রী কে করেছে? দাড়িওয়ালা দাদু করেছে। মমতা ব্যানার্জির কন্যাশ্রীতে যেখানে কয়েক হাজার কোটি টাকা বাজেট, সেখানে আপনারা বেটি বাঁচাও বেটি পড়াওতে 300 কোটি টাকা বাজেট রেখেছিলেন গোটা দেশের। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কয়েক ডজন সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক ডজন কলেজ করেছেন, ইউনিভার্সিটি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংকে ঠান্ডা করেছেন, যে কারণে আপনাদের নেতারা প্রায় ছুটি কাটাতে দার্জিলিং এ যেতে পারেন। এখন বন্ধ হয় না দার্জিলিং এ। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলকে ঠান্ডা করেছেন। আজকের দিনে শীতে বিজেপির নেতারাও জয়চন্ডী পাহাড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জঙ্গলমহলে পিকনিক করতে যেতে পারে। আপনি তো জানেন দিদি, তারপর কেন প্রশ্ন করছেন মমতা ব্যানার্জি কি করেছে? আপনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, কিন্তু আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। খুব ভালো কথা বলছেন দিদি। মমতা বন্দ্যোপাধ্যায় ডবল ডবল চাকরির কথা বলেছিলেন এবং আজকে বাংলার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যাচ্ছে। দিদি একটু সংখ্যাটা নিয়ে আলোচনা হয়ে যাক। পরিযায়ী শ্রমিক বাংলার কত লোক টোটাল বাইরে কাজ করে? বাংলার 10 কোটি জনগণ, তার মধ্যে কত লোক বাইরে কাজ করে? সংখ্যাটা হচ্ছে 22 লক্ষ। অর্থাৎ বাংলার 22 লক্ষ ছেলে মেয়ে বা লোকজন পরিযায়ী শ্রমিক, কেউ ব্যাঙ্গালোরে আইটিতে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। সংখ্যাটা 22 লাখ। অর্থাৎ বাংলা থেকে 22 লাখ লোক বাইরে কাজ করতে যায়। কিন্তু দিদি এই কথাটা তো আপনি বললেন না যে বাইরের রাজ্য থেকে বাংলায় 1.5 কোটি লোক কাজ করতে আসে। অর্থাৎ বাংলা থেকে 22 লাখ যাচ্ছে ঠিক, কিন্তু বাংলায় আসছে 1.5 কোটি। আর এই বাংলায় যে আসছে, প্রধান টপ দুটো রাজ্য কি, যে রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসছে এই 1.5 কোটি লোকের মূল বড় সংখ্যাটা কি? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, একটা হচ্ছে বিহার। সব রাজ্যই কম বেশি আছে, এই দুটো প্রধান। তা দিদি উত্তরপ্রদেশে কারা ক্ষমতায়? বিজেপি, যোগী আদিত্যনাথ। বিহারে কারা ক্ষমতায়? গত 15 বছরের ওপর নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ, বিজেপির সরকার।
বিজেপির জোট সঙ্গীদের সরকার। তাহলে তোমরা যেখানে ক্ষমতায় আছো সেখান থেকে এত লোক বাংলায় কি করছে? সেখান থেকে সেই রাজ্যগুলো থেকে 1.5 কোটি লোক বাংলায় কি করে কাজ করছে? বাংলার 22 লাখ যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় স্পেশালাইজ কিছু শ্রমিক হয়, বাংলার শ্রমিকরা সোনার কাজ ভালো পারেন, কিন্তু সোনার ইন্ডাস্ট্রি বাংলায় নেই। সোনার ইন্ডাস্ট্রি আছে গুজরাটে, মহারাষ্ট্রে, সেখানে যান। আবার বাংলায় জুট ইন্ডাস্ট্রি আছে, বিহার থেকে বাংলার জুট ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন। যেমন জুট ইন্ডাস্ট্রিতে কাজ করার দক্ষ শ্রমিক বিহার, উত্তরপ্রদেশে আছে। তো সেভাবেই কিছু রাজ্যে দক্ষ শ্রমিক হয় আর কিছু রাজ্যে সেই নির্দিষ্ট ইন্ডাস্ট্রি থাকে। এক একটা রাজ্যে এক এক রকম ইন্ডাস্ট্রি। তো বাংলার 22 লাখ যাচ্ছে, তোমার রাজ্য থেকে 1.5 কোটি কাজ করতে আসছে, এই কথাটা কিন্তু তুমি বললে না দিদি। আজকে একটি বাঙালি লড়াই বাংলার সাধারণ মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি, এবং এই লড়াই আমাদের জিততে হবে। এবার শুনবেন, উনি চিৎকার করে করে লোককে বলতে বলবেন জিতবেন তো, পাবলিকের মধ্যে উত্তর নেই, কারণ অর্ধেক লোক তো ভাষাই বুঝছে না। ঝাড়খণ্ড থেকে বিহার থেকে তো লোক নিয়ে গেছে বাসে করে করে, ভাষাই বুঝছে না, তাই জিতবেন তো বলছে, কোনো উত্তর নেই। শুনবেন মন দিয়ে, পাবলিকের রিয়াকশন শুনুন। আমরা জিতবো তো, আমরা লড়াই করবো তো, যে আগামী আরেকবার শুনুন, কোনো রিয়াকশন নেই। এবং এই লড়াই আমাদের জিততে হবে, আমরা জিতবো তো, আমরা লড়াই করবো তো, যে আগামী ধন্যবাদ দাদাকে। আমি এবার অনুরোধ করব আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে কিছু বলবার জন্য। ইনি হচ্ছেন আমাদের দানাদা, ঠিক দানাদার বলিনি কিন্তু, দানাদা, ঠিক আছে, বাঁকুড়ার এমনি ভালো মানুষ, তার বক্তৃতা শুনুন। আবার ইনি হচ্ছেন আরেকটা স্যাম্পেল। যার কথা শোনার জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন, ভারতবর্ষের শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্বের সর্ববৃহৎ বলিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা দেখেছে বাংলাদেশ এবং চীন, তার প্রমাণ পেয়ে গেছে সারা বিশ্বের তাবড় নেতারা। প্রথম প্রশ্ন দানা বাবু, নরেন্দ্র মোদী যে শক্তিশালী সেই প্রমাণ বাংলাদেশ চীন কবে পেল? ভারতের সাথে কি চীন বা বাংলাদেশের কোনো যুদ্ধ হয়েছে মোদী ক্ষমতায় আসার পর? না, উল্টে আমরা কি দেখেছি, বাংলাদেশে যখন ওখানকার সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা ক্রমাগত নির্যাতিত হচ্ছে, তখন নরেন্দ্র মোদী স্পিকটি নট। কেউ গুগলে সার্চ করে আমাকে নরেন্দ্র মোদীর একটা শব্দ বা বাক্য শুনিয়ে দিন যেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের পর নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন। কিচ্ছু বলেননি, কোনো অ্যাকশন নিতে পারেনি। উল্টে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নীতি যেখানে যে সংখ্যালঘু তার পাশে দাঁড়াও, যেখানে যে দুর্বল তার পাশে দাঁড়াও, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছিলেন। নরেন্দ্র মোদী তো বলেননি। যে লোকটা সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের নিয়ে কথা বলতে পারেননি, তার ক্ষমতা বাংলাদেশ বুঝে গেছে। আর চীন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর চীন আমাদের কত হাজার বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে আইডিয়া আছে? আকসাই চীন থেকে শুরু করে, লাদাখ থেকে শুরু করে, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আমাদের জায়গা দখল হয়ে গেছে। স্যাটেলাইট ম্যাপের ইমেজে সেই তথ্য প্রকাশ্যে এসছে। পার্লামেন্টে একটা শব্দ বলতে পারেনি ভারতের সরকার। আপনি বলছেন বাংলাদেশ চীন বুঝে গেছে, পাকিস্তানের নাম নিলে তাও বুঝতাম। আবার কি বলছেন শুনে নিন। বলিষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা দেখেছে বাংলাদেশ এবং চীন, তার প্রমাণ পেয়ে গেছে সারা বিশ্বের তাবড় নেতারা। আজকে তার ভয়ে গস্তে আজকে লুকিয়ে গেছে সেই নেতা। বলছেন নরেন্দ্র মোদীর ভয়ে আজকে বিশ্বের তাবড় নেতা নাকি লুকিয়ে গেছেন। আর এদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি নরেন্দ্র মোদীকে ফোন করে ধমকি দিয়ে বলছেন বেটা যুদ্ধ থামা। ভাবুন, এবং শুধু এমনি ফোন না, ফোন করে কি বলছে যে যদি যুদ্ধ না থামাও ব্যবসা করবো না, যুদ্ধ করলে বিজনেস করবো। আর ওই শুনে যুদ্ধ থামিয়েও দিল। ভারতবাসীর আবেগে আঘাত করে আমরা প্রায় যেখানে চীন আমাদের সেনাবাহিনীদের, আমাদের কর্মদক্ষতায়, সেনাবাহিনীদের মানে কি বলবো মাহাত্ম্যে আমরা প্রায় যেখানে পিওকে দখল করার জায়গায় চলে গেছিলাম, সেখানে শুধুমাত্র ট্রাম্পের ধমক খেয়ে নরেন্দ্র মোদী যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন। আর সেই নরেন্দ্র মোদীর ভয়ে বাকিটা লুকিয়ে পড়েছে। কি বলছেন দানাবাবু? বাংলাদেশ এবং চীন, তার প্রমাণ পেয়ে গেছে সারা বিশ্বের তাবড় নেতারা। আজকে তার ভয়ে গস্তে আজকে লুকিয়ে গেছে সেই নেতা আমাদের মধ্যে এসেছেন, আসবেন আর কয়েক ঘন্টার মধ্যে। এবং তার কথা শোনার জন্য আপনারা সকলে সমবেত হয়েছেন। শুনুন, বলতে গেলে অনেক কথা লাগে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি 5টা পিলারের উপরে দাঁড় করিয়েছেন সারা ভারতবর্ষের কেন্দ্রগুলিকে।
হ্যাঁ, 5টা পিলারের উপর নরেন্দ্র মোদী দেশকে দাঁড় করিয়েছে, ঠিক বলেছেন। 1 হচ্ছে বেকারত্ব, 2 হচ্ছে ধর্ষণ, 3 হচ্ছে খুন, 4 হচ্ছে দেশের টাকা লুটে বিদেশে পালিয়ে যাওয়া, 5 হচ্ছে সাম্প্রদায়িক হানাহানি। এবার বলুন। আমাদের যে 29টি রাজ্য রয়েছে তিনি সমানভাবে পরিষেবার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। পশ্চিম বাংলা তার থেকে পিছিয়ে নেই। ওই জন্যই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি গুজরাটে তৈরি হয়, কিন্তু বাংলা বা দিল্লিতে কোনো নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি হয় না। সব রাজ্যকে তিনি সমান চোখে দেখেন বলে শুধুমাত্র বুলেট ট্রেনের বরাত পাচ্ছে আমেদাবাদ থেকে মুম্বাই রুট। ভারতবর্ষে আর কোনো রুট মানে গুজরাটে সবচেয়ে উঁচু মূর্তি হবে, গুজরাটে বুলেট হবে, গুজরাটের নেতা প্রধানমন্ত্রী হবে, গুজরাটেরই তার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন তিনি দেশেরও স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। দেশটা কে? এবং দেশের সবচেয়ে পয়সাওয়ালা দুজন আম্বানি আদানি তারাও গুজরাটের। দুভাই বেচছে আর দুভাই কিনছে। তাহলে অফ দ্য গুজরাট, বাই দ্য গুজরাট, ফর দ্য গুজরাট, গুজরাট দিয়ে দেশ চালাচ্ছেন। সব দেশ রাজ্যকে সমানভাবে দেখছেন কি করে? উল্টো বাংলার টাকা মেরে দিচ্ছেন, 100 দিনের টাকা হজম করে দিচ্ছেন, বাংলার বাড়ির টাকা হজম করে দিচ্ছেন। নীলাদিদাকে যাবেন না, মিঠুনদা যখন আসবে মজাই মজা। যারা রয়েছেন ডান দিকে গ্যালারির কাছে চলে আসুন। আবার দেখুন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লকেট দিয়ে শুরুতে বলেছিলেন গ্যালারির কাছে চলে আসুন, মানে ওই জায়গাটা ভিড় হয়নি। এখন 2-4 জনের বক্তৃতা দেওয়ার পর আবার বলছেন গ্যালারির দিকে চলে আসুন। হয়ে যেতে পারেন। আমি সকলকে বলবো যে এই দিকে চলে আসুন, ডান দিকে, বাঁ দিকেও আছে জায়গা। দেখুন আমার এই দেখুন, এতক্ষণ বলছিল ডান দিকে জায়গা আছে, এখন বলছে বাঁ দিকেও জায়গা আছে। কি প্রধানমন্ত্রী র্যালি হলো লকেট দেবী, যে প্রথমে আপনাকে বলতে হচ্ছিল ডান দিক খালি আছে ওখানে চলে যান, তারপরে বলতে হচ্ছে বাঁ দিকও খালি আছে ওখানেও বসে পড়ুন। লোক হয়নি, আপনার কথাতেই প্রমাণিত। দিকে জায়গা আছে, ডান দিকে জায়গা আছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। অমিত খাঁ মহাশয় শুনুন আরেকজন। একটা শিল্প হয়নি এই 15 বছরে। এই বর্ধমানে একটা শিল্প হয়নি, বাঁকুড়ে একটা শিল্প হয়নি। আরে বাঁকুড়ায় আপনার চেয়ে বড় শিল্প কে আছে দাদা? আপনি তো স্বয়ং শিল্প। বালি থেকে শুরু করে, বালি খাদান থেকে শুরু করে কি না করেছেন, আর আপনার মতো শিল্প আর কে? কংগ্রেসে থেকে এমপি, তৃণমূলে থেকে এমপি, বিজেপিতে থেকে এমপি, তৃণমূলে থেকে যুব সভাপতি, কংগ্রেসে থেকেও সম্ভবত ছিলেন, বিজেপিতে গিয়েও সম্ভবত একবার হয়েছিলেন। তা আপনিই তো শিল্প বিষ্ণুপুরের সবচেয়ে বড়। এবং আপনার প্রাক্তন স্ত্রীর কাছে মাত্র 5000 ভোটের ব্যবধানে বরাত জোরে বেঁচে গেছেন। একটু হলেই হারছিলেন, যেটা গতবার জিতেছিলেন লক্ষাধিক মার্জিনে, এবার মাত্র 5000 ভোটে জিতেছেন। আপনিই তো শিল্প, আর কি শিল্পের দরকার? মোদীজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো, তার জন্য 70 লক্ষ টাকা গ্রান্ট করতে। বলছে মোদিজির আমলে আমরা দুর্গাপুর থেকে বাঁকুড়া ট্রেনে করে আসতে পারবো। আরে সৌমিত্র বাবু, আপনার সরকার আর তার রেল দপ্তরকে বলুন আগে কমপক্ষে আমাদের সাউথ ইস্টার্ন লাইনে পুরুলিয়া অব্দি যে ট্রেনগুলো যাচ্ছে তার টাইমিংটা ঠিক করতে। 6 ঘন্টায় হাওড়া থেকে পুরুলিয়া যে ট্রেনের যাওয়ার কথা, 12 ঘন্টা 14 ঘন্টা লেট নিয়মিত। যারা সাউথ ইস্টার্ন লাইনে জার্নি করেন তারা জানেন, হাওড়া সাউথ ইস্টার্ন সেকশনে পুরুলিয়া আদ্রা লাইনে ট্রেনের কি টাইমিং সেটা প্রত্যেকে জানে, এমনকি বন্দে ভারত পর্যন্ত। বাকি ট্রেনগুলোর কথা আমি বাদই দিলাম। আগে টাইমিং ঠিক করুন। মানুষের থেকে পয়সা নিচ্ছেন, 6 ঘন্টায় পৌঁছাবেন বলে 12-14 ঘন্টা লাগিয়ে দিচ্ছেন, কখনো কখনো 20 ঘন্টা লাগিয়ে দিচ্ছেন। সেসব গল্প না করে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট ট্রেনে যেতে পারবো, এই গল্প শোনাচ্ছেন। ধন্যবাদ সৌমিত্র খাঁ মহাশয়কে। সৌমিত্র শেষ, এবার দেখুন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন। এই তৃণমূলের অপশাসন থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো, পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো। আওয়াজ দিচ্ছে না কিন্তু লোকজন। বাঙালি অস্মিতা, বাঙালি আর বাংলা, অন্তত বিজেপির মুখে বাঙালি বাংলা কথাটা কিন্তু এতদিন শোনা হয়নি, শোনা যায়নি। কিন্তু লকেট দিকে দেখুন, হঠাৎ করে দিদির একটা মিছিলের চাপ, কত বড় চাপ, আর চাপের নাম বাপ। শুনুন লকেট দিকে, মুক্ত করতে হবে তো, পশ্চিম বাংলাকে মুক্ত করতে হবে তো। বাঙালি অস্মিতা, বাঙালি আর বাংলা, অন্তত এই দুর্গাপুরে আজকে এখন মঞ্চে, আমাদের এই মঞ্চে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় মিঠুনদা, সকলের দাদা মিঠুনদা, সকলের প্রিয় দাদা মিঠুন চক্রবর্তী। দেখুন এই তীব্র গরমে মিঠুনদা উপস্থিত হচ্ছেন সোয়েটার, মাফলার, টুপি ইত্যাদি পরে। আমি জানি না বিজেপি স্টেজে এত ঠান্ডা রাখে কিনা পাবলিকদের গরমে বসিয়ে রেখে, নাকি মিঠুনদার গরম একটু বেশি।
মানে ঠান্ডা একটু বেশি। যদিও মিঠুনদা নিজেকে গোখরো বলেছিলেন, আমি জানি মানে সাপ টাপদের একটু ঠান্ডা বেশি হয় কারণ রক্ত শীতল হয়। দেখুন মিঠুনদার ড্রেস, মিঠুনদাকে সবাই করতালি দিয়ে এই দেখুন মিঠুনদাকে স্বাগত করুন। ড্রেস দেখুন, যারা আসছেন আমাদের এই মঞ্চে, এই দেখুন সোয়েটার পরে টুপি পরে মাফলার নিয়ে এই গরমের মধ্যে। মিঠুনদার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে আমি তাই নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করতে চাইছি না, কিন্তু তা না হলে কেন? মিঠুনদা জিন্দাবাদ, আমার তো দেখে ঘাম দিচ্ছে। মিঠুনদা জিন্দাবাদ। এখন লকেট দিয়ে মিঠুনদাকে দেখে যত না উত্তেজিত হয়েছেন, জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন, আমার বিশ্বাস তার চাইতে বেশি ওনার সোয়েটার দেখে উত্তেজিত হয়েছেন, তাই জিন্দাবাদ আরো বেশি বলছেন। মিঠুনদা জিন্দাবাদ। ওই দেখুন সোয়েটার মাফলার। মিঠুন এবার আরেকজন বক্তৃতা দিতে এসছে, এই আইটেমটাকে আমি চিনি না। মাতা কি হ্যাঁ হলো, জয় শ্রীরাম। এখানেই আমার আপত্তি, এরা শ্রীরাম উচ্চারণ করতে পারে না। তালবস শয়রাফলা দীর্ঘই শ্রীরাম, এরা শ্রীরাম উচ্চারণ করতে পারে, এরা দেখবেন শ্রীরাম বলে। আর রক্ত পরীক্ষার সময় যে শ্রীরাম হয় SERUM সেটা আলাদা, সেটা রক্ত রস। শ্রীরাম উচ্চারণ করুন, ছেলে খেলা করবেন না ভগবানকে নিয়ে। জয় শ্রীরাম বলুন অথবা জয় সিয়ারাম বলুন, সীতারাম বলুন যদি উচ্চারণের সমস্যা হয়। শ্রীরাম আবার কি? শ্রীরাম